হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জয়ন্ত স্যার আজকে তোমাদের সঙ্গে এসেছি জেনপাস 2024 কেমিস্ট্রির কোশ্চেনগুলো আলোচনা করতে। হ্যাঁ, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন করার জন্য সেই কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা কিন্তু একান্তভাবে জরুরি, বিকজ ওই প্রশ্নগুলো সলভ করলে তোমার ওই পার্টিকুলার পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে একটা সম্যক ধারণা জন্মাবে এবং একই সঙ্গে তোমার কিছু রিভিশনও হবে। তো দেখো, এখানে তোমাদের সামনে 2024-এর কোশ্চেনটা আমার সামনে খোলা রয়েছে এবং দ্য ভেরি ফার্স্ট কোশ্চেন ইজ অ্যাবাউট আইসোমেরিজম। দেখো, আইসোমেরিজম কোশ্চেন খুব স্পেসিফিক হওয়া উচিত, এখানে কিছু মেনশন করে দেয়নি স্ট্রাকচারাল আইসোমার কিনা। যদি স্ট্রাকচারাল আইসোমার মেনশন করা না থাকে, তাহলে যদি স্টিরিও আইসোমার পসিবল হয় তাহলে সেটাকেও কিন্তু তোমার কনসিডারেশনে রাখা উচিত। তো যাই হোক, C4H9Br এটা দিয়ে যেটা হতে পারে, প্রথম স্ট্রাকচারটা হচ্ছে এরকম CH3 CH2 CH2Br, এটা একটা আইসোমার, নর্মাল আইসোমার। এটা 1 নম্বর পজিশনে ব্রোমিনটাকে দিয়ে হতে পারে। সেকেন্ড, এই ব্রোমিনটাকে নিয়ে আমি যদি 2 নম্বর পজিশনে লাগিয়ে দিই তাহলে আরেকটা আইসোমার হতে পারে CH3 CH2 CH, 2 নম্বরে ব্রোমিনটা দিয়ে এখানে রাখলাম, এটা আরেকটা আইসোমার হতে পারে। থার্ড আইসোমার যেটা হতে পারে, ব্রোমিনটা ওখানেই থাক, ব্রোমিনের জায়গায় না দিয়ে যদি আমি এই CH3টাকে এখানে দিয়ে দিই তাহলে আরও একটা আইসোমার হতে পারে। যেমন ধরো, এখানে আমি যদি লিখি এরকম CH3 CH2 C, ওপরে একটা CH3, না 1 2 3 4 নম্বরটাকে নিয়ে আসছি আমি এখানে CH3, এই সেকেন্ড কার্বনে, সরি এটা ভুল হলো, সেকেন্ড কার্বনে আসবে, সেকেন্ড কার্বনে মানে এইখানে, এটা 1 নম্বর। তাহলে এখানে CH2Brটা ছিল, থাকলো এই কার্বনটাতে একটা আমি CH3 নিয়ে এলাম আর পাশেরটা একটা CH3, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 3 ডিগ্রি একটা সিস্টেম বানাতে পারি। একটা হলো, দুটো হলো, তিনটে হলো। আরেকটা এরকম হতে পারে, দেখো CH3C CH3 CH3, এখানে একটা ব্রোমিন, এটা একটা হতে পারে। তাহলে মোট 4টে স্ট্রাকচারাল আইসোমার আমরা পেলাম। এবার খেয়াল করে দেখো, এদের মধ্যে কোনোটা কি অপটিক্যালি অ্যাক্টিভ আছে কিনা একবার দেখে নেওয়া জরুরি আছে। অপটিক্যালি অ্যাক্টিভ সেন্টার কোনোটা আছে নাকি? দেখো, এখানে কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই। এই যে কার্বনটা কাইরাল নয়, বিকজ 4টে হাত আলাদা, 3টে হাত একরকম, একটা আলাদা। এই যেটা, এটাও অপটিক্যাল আইসোমার নয়, এখানেও কোনো কাইরাল কার্বন নেই। কিন্তু খেয়াল করে দেখো, এইটা কিন্তু কাইরাল কার্বন আছে, এখানে কিন্তু একটা কাইরাল কার্বন আছে। এই যে কার্বনটা যেটাকে আমি বক্স করলাম, তার দেখো এই দিকের ভ্যালেন্সিটা একরকম, এই দিকের ভ্যালেন্সিটা আরেক রকম, এইদিকে CH3 আরেক রকম, আরেকটা হাইড্রোজেন আছে, আরেকটা হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে মোট, তাহলে ওইটা কাইরাল কার্বন থাকার জন্য এর একটা মিরার ইমেজ আমরা পাবো, এর একটা মিরার ইমেজ পাবো, মানে একটা স্টিরিও আইসোমার আমরা পাবো। তাহলে মোট আইসোমার কটা হলো না, 4খানা হয়েছে তোমার স্ট্রাকচারাল আইসোমার হয়েছে, আর একটা আইসোমার তার একটা মিরার ইমেজও এক্সিস্ট করে, মানে মোট হলো 5টা। তাহলে অ্যান্সার হবে 5টা, এটা উত্তর হবে 5টা আইসোমার হবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও ঝপাঝপ করে, তোমরা 2024-এর কোশ্চেনটা WPGEর সাইট থেকে ডাউনলোড করে নিতে পারো নেক্সট, বা স্ক্রিনশট তুলে নিতে পারো। নেক্সট কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, বলছে হুইচ ইজ নট দ্য প্রপার রিয়েজেন্ট ফর দ্য কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লুকোনিক অ্যাসিড। দেখো, গ্লুকোজে তোমরা দুটো রিয়াকশান পড়েছিলে, একটুখানি শুনিয়ে দিই তোমাকে। গ্লুকোজের স্ট্রাকচার যদি তোমাদের মনে থাকে, তোমরা সদ্য HS দিয়েছো, HOH 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 CH2OH, এটা তোমাদের গ্লুকোজের স্ট্রাকচার ছিল। এখন এই গ্লুকোজের স্ট্রাকচারে তোমরা যখন ব্রোমিন দিয়েছিলে, Br2 ওয়াটার দিয়েছিলে, ব্রোমিন একটু উইক হওয়ার জন্য শুধুমাত্র অ্যালডিহাইডটাকে অক্সিডাইজ করেছিল, ঠিক আছে, দিয়ে এটা হয়েছিল COOH, নিচে বাকি যা অংশটা যা ছিল তাই থাকলো, নিচেরটা CH2OH থাকছিল। এইটা হচ্ছিল তোমার গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক NiC, সরি উপর লিখছি গ্লুকোনিক NiC, গ্লুকোনিক অ্যাসিড। ঠিক এইটাকে তুমি যখন নাইট্রিক অ্যাসিড দিয়েছিলে, HNO3 দিয়ে অক্সিডাইজ করেছিলে, তখন দেখো ওপরেরটাও অক্সিডাইজ হয়ে গেছিলো, নিচেরটাও অক্সিডাইজ হয়ে গেছিলো,
অর্থাৎ ওপরেও একটা C+H হয়েছিল, মাঝখানের অংশটা যা ছিল তাই আছে, নিচের যে CH2OH আছে এটাও তোমার COOH হয়ে গেছিলো এবং এর নাম ছিল গ্লুকোরিক অ্যাসিড, গ্লুকোরিক RIC, গ্লুকোরিক অ্যাসিড বা এটাকে বলতো কেউ স্যাকারিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই ছিল ব্যাপার। গ্লুকোজে দুটো রিয়াকশান মনে করে দেখো, ব্রোমিন দিলে একটা রিয়াকশান হয়, ব্রোমিন দিলে অ্যালডিহাইডটা শুধুমাত্র অক্সিডাইজ হয় ওপরে, আর নাইট্রিক অ্যাসিড দিলে ওপরের নিচে দুটোই অক্সিডাইজড হয়, ওপরে আর নিচে দুটোই অক্সিডাইজ COOH হলে তাকে বলে গ্লুকোরিক RIC, গ্লুকোরিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড। আর যদি শুধুমাত্র ওপরে অক্সিডেশনটা ঘটে, মানে অ্যালডিহাইডটা নিচেরটা যদি কিছু না ঘটে, তাহলে গ্লুকোনিক অ্যাসিড, NIC, গ্লুকোনিক অ্যাসিড। এবার প্রশ্নটা দেখা যাক, বলছে কোনটি গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড রূপান্তরের জন্য সঠিক বিকারক নয়। তাহলে গ্লুকোনিক হতে গেলে শুধু অ্যালডিহাইডটাকে অক্সিডাইজ হতে হবে, এইটাকে অক্সিডাইজ হতে হবে, নিচেরটা অক্সিডাইজ হওয়া যাবে না। এটা হচ্ছে কোশ্চেন। খেয়াল করে দেখো, ব্রোমিন ওয়াটার গ্লুকোনিক অ্যাসিড করতে পারে। টলেন্স রিয়েজেন্ট, টলেন্স রিয়েজেন্ট কী হয় বলো, অ্যালডিহাইডটা অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, তো ওপরে একটা অ্যালডিহাইড অংশ আছে, টলেন্স রিয়েজেন্ট দিলে এইটা তোমার COOH হবে, তাহলে টলেন্স রিয়েজেন্টও গ্লুকোনিক অ্যাসিড করতে পারবে। ফেলিং সলিউশন, ফেলিংও তোমার অ্যালডিহাইডকে অক্সিডাইজ করবে, তাহলে ফেলিং সলিউশন দিলেও তোমার এটা গ্লুকোনিক অ্যাসিড হবে। কিন্তু তুমি যদি নাইট্রিক অ্যাসিড দিয়ে দাও, নাইট্রিক অ্যাসিড দিলে এটা হয়ে যাবে স্যাকারিক অ্যাসিড বা গ্লুকোরিক RIC, গ্লুকোরিক অ্যাসিড হয়ে যাবে। সুতরাং এই অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, অপশান ডি। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড দিলে তোমার গ্লুকোনিক হবে না, গ্লুকোরিক হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, এইটা একটা বেশ ভালো কোশ্চেন, সারফেস টেনশনের কোশ্চেন, খুব দারুণ কোশ্চেন এটা একটা। তোমাকে একটু ব্যাপারটা বোঝাই উত্তরটা দেওয়ার আগে। তোমাদের বইতে যেটা আলোচনা করা আছে, ছায়াপ্রকাশন নিয়ে বই বা যেটা তোমরা পড়ো, সেখানে একটা কন্ডাক্টেন্স ভার্সেস ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন, ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশনের গল্প দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয় দেখো, আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। এই ধরো একটা বিকার, এই বিকারের মধ্যে মনে করো অনেকগুলো সারফ্যাক্ট্যান্ট রয়েছে, সারফ্যাক্ট্যান্ট রয়েছে, এরমভাবে সারফ্যাক্ট্যান্টগুলো রয়েছে, মনে করো সাপের মতো করে সারফ্যাক্ট্যান্ট রয়েছে অনেকগুলো। এই সারফ্যাক্ট্যান্টগুলো পোলার মলিকিউল হয়, একটা পোলার এন্ড থাকে, একটা নন পোলার এন্ড থাকে, নিউট্রাল সারফ্যাক্ট্যান্টও হয়। আমার মেন বক্তব্য যেটা পোলার সারফ্যাক্ট্যান্টগুলোর কথা বলছি। তা পোলার যে সারফ্যাক্ট্যান্টগুলো থাকে সেগুলো যেহেতু পোলার পার্ট, মানে প্লাস মাইনাস চার্জ আছে, সুতরাং এদের গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে মোলার কন্ডাক্টেন্স ল্যামডা বাড়ার কথা। একই সঙ্গে দুটো কার্ভ, আমি এটা উত্তরটা অন্যরকম, কিন্তু আমি এই কনটেক্সে দুটো জিনিস পড়িয়ে রাখছি। এবার খেয়াল করে দেখো, তার মানে সারফ্যাক্ট্যান্ট যখন কোনো একটা সলিউশনের মধ্যে থাকে, সারফ্যাক্ট্যান্টগুলো পোলার হয়, নন পোলারটা আমি বাদ দিচ্ছি, পোলার যেগুলো সেগুলোই কমন, যেগুলো বেশি ইউজ হয় সেগুলোই বলছি, পোলার হয়। এখন যত এই সারফ্যাক্ট্যান্টের সংখ্যা বাড়বে, মানে গাঢ়ত্ব বাড়বে, তত কন্ডাক্টিভিটি বা মোলার কন্ডাক্টেন্স বাড়তে থাকবে, মোলার কন্ডাক্টেন্স বাড়বে, স্বাভাবিক। এখন কি হয়, একটা সার্টেন কনসেন্ট্রেশনে, মানে এই যে সারফ্যাক্ট্যান্টগুলো না যখন তুমি দিচ্ছ, তখন যখন একটা নির্দিষ্ট গাঢ়ত্ব ওরা পৌঁছে যাবে, তখন সবাই ওরা এক জায়গায় জড়ো হয়ে একটা এগ্রিগেট বানাবে, যাকে বলা হয় মিসেল। তোমরা পড়েছো, যখন একটা নির্দিষ্ট তাপমাত্রা, একটা নির্দিষ্ট গাঢ়ত্বের সারফ্যাক্ট্যান্ট উপস্থিত হবে, তখন ওরা সবাই একসাথে জুড়ে গিয়ে একটা বলের মতো একটা বানিয়ে ফেলবে, একটা এগ্রিগেট বানিয়ে ফেলবে। হ্যাঁ, তখন কি হয়, সবাই যেহেতু একসাথে জড়ো হয়ে গেল, তখন একটা সাডেন হঠাৎ করে কন্ডাক্টেন্সটা পড়ে যাবে। অর্থাৎ 100 জন আগে আলাদা আলাদা ছিল, 100 জন 100 রকমভাবে তোমার কন্ডাক্টেন্স দেখা ছিল, যেই 101 নম্বর সারফ্যাক্ট্যান্টটা তুমি দিয়েছো, ওই যে গাঢ়ত্বটা এলো, ওই গাঢ়ত্ব গেলে 100 জন মিলে সবাই জুড়ে গেল, একসাথে জুড়ে একটা বল হয়ে গেল। তুমি ভাবো, আগে 100খানা আয়ন ছিল, যেই তুমি একটু গাঢ়ত্ব বাড়িয়েছো, ওই 100খানা আয়ন জুড়ে এখন একটা বড় আয়নের চার্জের গোলা হয়ে গেছে। তাহলে মোট আয়নের সংখ্যা তো কমলো, 100 থেকে 100 জন জুড়ে একটা হয়ে গেল। তাহলে কী হবে, কন্ডাক্টেন্সটা ঝপ করে পড়ে যাবে। তখন ওই যে গ্রাফটা হয়, ওই গ্রাফটা এরকম হয়, যদি কন্ডাক্টেন্স ভার্সেস রুট সি আমরা প্লট করি, কন্ডাক্টেন্স ভার্সেস যদি আমরা গাঢ়ত্বকে প্লট করি, ঠিক আছে, গাঢ়ত্বকে প্লট করি, গাঢ়ত্ব সিকে প্লট করি, তাহলে দেখা যায় প্রথমের দিকে তোমার যত গাঢ়ত্ব বাড়ছে, গাঢ়ত্ব বাড়লে কী হবে, কন্ডাক্টেন্সটা বাড়তে থাকে, কন্ডাক্টেন্স বাড়ছে। এবার একটা সার্টেন টেম্পারেচারে যখন আসবে, সার্টেন গাঢ়ত্ব যখন আসবে,
তখন সবাই মিলে ঝপ করে একসাথে জুড়ে যাবে, অর্থাৎ একটা সাডেন ফল দেখতে পাবে। তো এই যে গ্রাফটা, এটাকে এই যে পয়েন্ট, এটাকে বলে ক্রিটিক্যাল মিসাইল কনসেন্ট্রেশন। তো এটা হচ্ছে ল্যামডা ভার্সেস সি এর গ্রাফ। তাই অনেকেই কিন্তু এটা গুলিয়ে ফেলে এবং এইটাকে মার্ক করে দেবে উত্তর হিসাবে, বা এইটাকে মার্ক করে দেবে উত্তর হিসাবে, ঠিক আছে? এইটাকে তুমি খেয়াল করো, এখানে কিন্তু কন্ডাক্টেন্স দেয়নি, এটা সারফেস টেনশন দেওয়া রয়েছে। তাহলে সারফেস টেনশন তোমাদের বইতে যেটা দেওয়া আছে, এটা কন্ডাক্টেন্স কীভাবে চেঞ্জ হবে, আর এখানে কোশ্চেনটা করেছে সারফেস টেনশন। এইবার ঘটনাটা একটু অন্যভাবে বোঝা যাক। দেখো সারফেস টেনশনের গল্পটা কী, এটুকুনি পড়িয়ে দিই তোমাকে ব্যাপারটা। এই যে মনে করো একটা ওয়াটার লেভেল, আমি একটা বিকারের মধ্যে দেখেছি এটুকু, এইখানে মনে করো কিছু মলিকিউলস রয়েছে, সারফেসে কিছু মলিকিউলস রয়েছে। তাহলে এই যে সারফেস মলিকিউলসগুলো রয়েছে, এই মলিকিউলগুলোর ওপর একটা টান কাজ করছে নিচের দিকে, সারফেসের নিচের দিকে মলিকিউল যেগুলো আছে, সারফেসের জাস্ট নিচে যে মলিকিউলগুলো আছে, তারা একটা ডাউনওয়ার্ড টান দেয়, ডাউনওয়ার্ড টান অ্যাপ্লাই করে তার উপরে। যেই ডাউনওয়ার্ড টানটা অ্যাপ্লাই করবে, তখন এই মলিকিউলগুলো চাইবে এদের ওপরে কেউ একজন আসুক, ওপরে কেউ একজন আসুক, এরা চাইবে। অর্থাৎ ওপরের মলিকিউলগুলো থেকে টেনশন কাজ করে, অর্থাৎ সারফেসে থাকা মলিকিউল যেগুলো আছে তার উপর একটা টেনশন কাজ করে, ওটাকেই সারফেস টেনশন বলে। এবং এই সারফেসের মলিকিউলগুলো চায় ওদের ওপরে অন্য একটা মলিকিউলের লেয়ার বসুক। যদি অন্য মলিকিউলের লেয়ার এখানে বসে যায়, তাহলে কী হবে, ওপরের টান আর নিচের টান ক্যান্সেল আউট হবে। মনে করো একটা মলিকিউল, যার নিচের দিকে একটা মলিকিউল ওকে এইভাবে টানছে, তাহলে ওর ওপরে যদি একটা মলিকিউল দিয়ে দেওয়া যায়, তাহলে সে আবার উল্টো দিকে টানবে, দুটো টান উল্টো দিকে কী হলে এর উপরে নেট টানটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এটাই তো ওরা চায়, সারফেস টেনশনটাকে কমাতে চাইছে। এইবার এখানে গল্পটা কী হবে দেখো ব্যাপারটা, এইবার এখানে গল্পটা কী হচ্ছে দেখো। গল্পটা হচ্ছে, তার মানে ধরো এইরকম একটা বড় বিকার, বিকারের মধ্যে কিছু লিকুইড আছে যার উপরে সারফেস টেনশন কাজ করছে, এদের উপরে টেনশন কাজ করছে, এইগুলো সারফেস মলিকুল, এর উপরে টেনশন কাজ করছে। অর্থাৎ সারফেস টেনশনটাকে আমি এইটা দিয়ে নিউ দিয়ে বোঝালাম, ওকে। এবার তুমি সারফ্যাক্ট্যান্ট ইউজ করছো, সারফ্যাক্ট্যান্ট মানে কিছু সার্ফের গুঁড়ো দিয়ে দিচ্ছ, বা কিছু ওই কী বলবো, যাদের ওই পৃষ্ঠতলে অ্যাক্টিভ যে এজেন্ট, সারফ্যাক্ট্যান্ট মানে সারফেস অ্যাক্টিভ রিএজেন্ট, ওদেরকে দিচ্ছ। তো ওরা দিলে কি হবে, ওরা সারফেসগুলো তো অকুপাই করবে অল্প অল্প করে, ওরা এরকমভাবে সারফেসে আসতে শুরু করবে, এরকমভাবে সারফেসে আসতে শুরু করবে, রাইট। এবার দেখো যেই সারফেসে আসতে শুরু করলো, এই যে মলিকুলটা তার উপর টেনশনটা কেটে গেল, আরেকটা মলিকুল এলো, এর টেনশন কেটে গেল, এইভাবে যত একটা করে মলিকুল আসে টেনশনটা কাটছে। তার মানে খেয়াল করে দেখো, এই যে সারফ্যাক্ট্যান্টের গাঢ়ত্ব যত বাড়ছে, তত সারফেস টেনশনটা কেটে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে কী হওয়া উচিত গ্রাফের নেচারটা, যদি আমরা এইভাবে এখানে সারফেস টেনশনটাকে প্লট করি এইভাবে, এবং গাঢ়ত্ব যদি বাড়ে, তাহলে টেনশনটা আস্তে আস্তে কমতে থাকবে, রাইট। টেনশনটা আস্তে আস্তে কমবে, কমতে কমতে এবার সারফ্যাক্ট্যান্ট এরকমভাবে বাড়ছে 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 বাড়ছে। হঠাৎ করে কী হবে, সারফ্যাক্ট্যান্টগুলো একটা সার্টেন গাঢ়ত্বে ওরা সবাই এক জায়গায় জড়ো হয়ে মিশেল তৈরি করে ফেলে। মনে করো এই সারফ্যাক্ট্যান্টগুলো যখন এরকম গাঢ়ত্বে পৌঁছলো, তখন এরা সবাই জুড়ে, তখন আর এরকমভাবে রইল না, তখন আর এরকম সিঙ্গেলভাবে রইল না, তখন এরা সবাই জুড়ে কি হলো, সবাই মিলে এই অবধি গাঢ়ত্ব আসার পর সবাই জুড়ে একটা বড় পার্টিকেল হয়ে গেল, একটা বড় পার্টিকেল হয়ে গেল। এবার তুমি ভাবো, যে সারফ্যাক্ট্যান্টটা কম ছিল সেটা কিন্তু দেখো আর হঠাৎ করে কমবে না, কারণ সব কটা মলিকুল এখন একসাথে জুড়ে গেছে। ফলে এখন কি হবে, আর সারফেস টেনশনটা কমবে না। যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল মলিকুলের সংখ্যা বাড়ছিল, সারফ্যাক্ট্যান্টের সংখ্যা বাড়ছিল, একটা একটা করে সারফ্যাক্ট্যান্ট মলিকুল ওপরের দিকে লেয়ারগুলো অকুপাই করছিল এবং টেনশনটা আস্তে আস্তে কাটছিল। কিন্তু যখন একটা সার্টেন গাঢ়ত্ব এরা পৌঁছে গেল, তখন কী হলো, ওই যে মলিকুলগুলো আছে ওরা সবাই জড়ো হয়ে গিয়ে একটা পার্টিকেল বানিয়ে ফেললো। ফলে পার্টিকেলের সংখ্যাটা রিডিউস হয়ে গেল। যেই তাহলে পার্টিকেলের সংখ্যা রিডিউস হয়ে গেলে আর টেনশন কমবে না, কারণ টেনশন কমার জন্য এদের উপরে তো আরও পার্টিকেল আসার কথা, কিন্তু আসছে না। তো ওরা তো সবাই জুড়ে গেছে, এখানে একসাথে সবাই জুড়ে গেছে, ফলে নতুন পার্টিকেল আর ওপরে আসছে না, ফলে আর টেনশন কমছে না। তাহলে গ্রাফটা এরকম হওয়া উচিত, টেনশনটা কমছিল, এই পয়েন্টে সমস্ত পার্টিকেল জুড়ে গেছে। টেনশন কমছিল কেন, বিকজ একটা করে নতুন পার্টিকেল আসছিল, আর নিচের পার্টিকেলের সঙ্গে টেনশনটাকে কেটে দিচ্ছিল। এরকম করতে করতে এরকম যখন গাঢ়ত্বে এসে পৌঁছলো, তখন এরা
তখন এরা যতজন ছিল এরা সবাই জুড়ে এখন একটা বল হয়ে গেছে বড়। ফলে কি হলো, সিনারিওটা কেমন দাঁড়ালো, এখন এই পয়েন্টের পরে সিনারিওটা এমন দাঁড়ালো, এই যে পয়েন্টটা তারপরে জলের মলিকুল এতগুলো হয়তো আছে, কিন্তু এই যে সারফ্যাক্ট্যান্ট এগুলো তখন একটা সিঙ্গেল মলিকুল হয়ে গেছে। অর্থাৎ দেখো এই সিঙ্গেল মলিকুলের ক্ষেত্রে কিন্তু আর টেনশন কমানো সম্ভব নয়, বিকজ এদের রেসপেক্টের সংখ্যাটা এখন ওরা জুড়ে একটা হয়ে গেছে, সংখ্যাটা কমে গেছে, ফলে সারফেস টেনশন আর কমবে না। সুতরাং অ্যান্সার হচ্ছে এই গ্রাফটা। ঠিক আছে, নেক্সট চলো পরবর্তীটা। এই অঙ্কটা দিয়েছে একটা, আমি যেটা সলভ করছিলাম জানি না ক্যালকুলেটার অ্যালাউ করেছি কিনা, অ্যালাউড তো নয়, কিন্তু ক্যালকুলেটার ছাড়া কীভাবে মানুষ সলভ করবে আমার কোনো আইডিয়া নেই এই বিষয়টা, আমি জানি না, আমি নিজে হলেও হয়তো পারতাম না। যাই হোক, আমার সেই টেকনিক জানা নেই, তবু অঙ্কটা দিয়েছে, অঙ্কটা সলভ করে দিচ্ছে। দেখো 2a + b এরকম একটা রিয়াকশান দিয়েছে, 2a + b ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে 2c দিয়েছে, এবং এর ΔG নট দিয়েছে। ΔG নট কত দেওয়া আছে বলছে 2 কিলো জুল দেওয়া হয়েছে। কত তাপমাত্রায় না 500 কেলভিন তাপমাত্রা এটা দেওয়া আছে। এবার বলছে এই যে রিয়াকশানটা a + হাফ b থেকে c, বলছে এর যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এর মান কত হবে, এরকম গল্প। তাহলে দেখো এই রিয়াকশানটা ΔG দেওয়া আছে, আবার এই রিয়াকশানটা কে চাইছে। তাহলে আমি প্রথমে যেটা করব, এই রিয়াকশানের ΔGর ভ্যালু থেকে এই রিয়াকশানটার কে এর মানটা বার করে নেব, এবং সেই কে এর মানটা ব্যবহার করে এটার কে এর মান বার করব। গল্পটা বুঝতে পেরেছো আমি কি বললাম? এই যে রিয়াকশানটা দেওয়া আছে এর ΔGর ভ্যালু বলা আছে, ΔG নটের ভ্যালু বলা আছে, দিয়ে পরের রিয়াকশানটার কে এর ভ্যালু জানতে চাইছে। তাহলে আমাকে কে এর ভ্যালু দিয়ে আরেকটা রিয়াকশানের কে এর ভ্যালু জানতে চাইলে আমি ওটার সঙ্গে এটার কে এর কী সম্পর্ক সেটাকে ব্যবহার করে বের করে ফেলতে পারি, কিন্তু আমাকে উপরের রিয়াকশানটা ΔG দিয়েছে, নিচের রিয়াকশানটার কে জানতে চাইছে। তাহলে আমার কাজ যেটা, ওপরের যে রিয়াকশানটা দেওয়া আছে তার যে ΔGর মান দেওয়া আছে ওখান থেকে আগে আমরা কে এর মান বার করব, তারপর সেই কে এর মানটা থেকে আমরা নিচের রিয়াকশানটার কে এর মানটা বার করব। দেখা যাক কীভাবে করব, খেয়াল করে দেখো। তো এই রিয়াকশানের ΔG দেওয়া আছে এত, এবার আমরা জানি ΔG নট সমান সমান -RT ln K নট, বা RT ln K লিখলাম। ΔG 500 কেলভিন তাপমাত্রায় 2 কিলো জুল বলেছে, 2 কিলো জুল মানে 2000 জুল। জুলে কেন নিচ্ছে, আর এর মানটা জুলে ব্যবহার করব। তাহলে 2 কিলো জুলের জায়গায় আমি লিখলাম 2000 জুল ইকুয়ালস টু -R মানে 8.314। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি, আর এর মান 8.314 ব্যবহার করে কাজ করবে না, কম্পিটিটিভ এক্সামগুলোতে সমস্যা হয়, পয়েন্টে চলে এলে এরকম অনেকটা সমস্যা হয়। তোমরা যেটা করবে আর এর জায়গায় আর এর ভ্যালুটা 25/3 ব্যবহার করবে। তাহলে কী ব্যবহার করবো, 25/3, 25/3 মানে দেখো 8.33 সামথিং আসছে একটা, 25/3। আচ্ছা তাপমাত্রাটা কত দেওয়া আছে, 500 কেলভিন, তাহলে 500 লিখলাম ln K। এবার দেখো হিসাবটা করা শুরু করি, আমরা হিসেব করাটা শুরু করি। দেখো এটা হবে 3টাকে এদিকে পাঠালে 6000 হবে, 6000, 25 আর 500 নিচে চলে আসুক, 25 আর 500 নিচে আসুক, মাইনাস সাইনটা আছে থাক এখানে, ইকুয়ালস টু ln K। কাটাকাটি করো এখানে, 5 6 30, সরি 5 12 60, এটা ভুল হয়ে গেল, 5 12 60। তাহলে কত পড়ে রইলো এখানে দেখো, হিসাব করছি, -ln K, সরি ln K সমান সমান ln K সমান সমান 12/25, -12/25। আচ্ছা -12/25 মানে হচ্ছে -0.48, -0.48। তাহলে কে সমান সমান কত হবে, কে সমান সমান e⁻ -0.48, e⁻ -0.48। যাই হোক এখানে এদের এই ভ্যালুটা বলে দেওয়া উচিত ছিল, কারণ তুমি তো এটা ক্যালকুলেট করতে পারবে না যে ln K বা e⁻ -0.48 মানে কত, সেটা বলে দেওয়া উচিত এটা। এইবার এইখানে তাকাও, এই গল্পটা হয়ে গেল।
এখান থেকে আমাদের কাজ কি ছিল, এই রিয়াকশান থেকে কে এর মানটা বের করে নেবো, এখান থেকে কে এর মান বের করে নেবো এবং সেটা আমরা এরকম একটা ফরম্যাটে রেখে দিয়েছি, এরকম একটা ফরম্যাটে রেখে দিয়েছি। এবার আরেকটা কাজ আছে, এই অবধি তোমরা লিখে নাও। এবার আরেকটা কাজ আছে, দেখো আরেকটা কাজ আমি এখানে করছি। আরেকটা কাজ হচ্ছে দেখো, এই যে a প্লাস বি, 2a প্লাস বি থেকে 2c এর কে এর মান কত, কে মানে কি হবে প্রোডাক্টের কনসান্ট্রেশন, ওপরে সি স্কোয়ার, নিচে হবে এ স্কোয়ার বি, এটা। আচ্ছা, এই যে নতুন রিয়াকশানটা দেওয়া হয়েছে এ প্লাস হাফ বি, এটার কে এর মান কত হবে, আমি মনে করছি এটা কে ওয়ান, তাহলে কে ওয়ান কত হবে দেখো, ওপরে সি, নিচে এ, বি টু দি পাওয়ার হাফ, বি টু দি পাওয়ার হাফ। তুমি খেয়াল করে দেখো, এই কে থেকে এখানে আসতে গেলে এটাকে তুমি যদি রুট করে দাও তাহলে দেখো কে ওয়ান পেয়ে যাবে। ভালো করে দেখো, এটাকে রুট করে দিলে এটা সি হয়ে যাবে, এটা এ হয়ে যাবে, আর এটা রুট বি হয়ে যাবে না? অর্থাৎ আগে যে কেটা পেলাম, মানে ওপরের রিয়াকশানটার ক্ষেত্রে যে কে এর মানটা পেয়েছি সেটাকে রুট করলে পরের রিয়াকশানের কে এর মান চলে আসে। তার মানে দেখো, ওপরের রিয়াকশানটার যে কে এর মান পেয়েছি এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে এইটার কে এর মানটা পেয়ে যাব। তাহলে এটাকে রুট করতে হবে, ঠিক আছে, এটাকে রুট করলেই হবে। অর্থাৎ অ্যান্সার কী করতে হবে, অ্যান্সার ইজ, নতুন অ্যান্সারটা হবে যেটা, সেটা হচ্ছে নতুন কে ওয়ান ইজ ইকুয়াল টু রুট অফ কে ইকুয়ালস টু রুট অফ ই টু দি পাওয়ার মাইনাস 0.48। এইটা করলে তোমার অ্যান্সার আসবে এবং সেটা হচ্ছে মাইনাস 0.786 সম্ভবত। আমি একটা ক্যালকুলেটার ব্যবহার করতেই হবে আমাকে, আমি একটু হিসাব করেই বলছি তোমাকে। মাইনাস এটা আসে তোমার 0.7866, এইটা আসে 0.7866, এইটা হচ্ছে উত্তর আসছে। আমি জানি না যিনি প্রশ্ন করেছেন তিনি এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন কি না, বা এর আদার্স কোনো টেকনিক আছে কিনা আমি জানি না, অনেস্টলি স্বীকার করলাম, ঠিক আছে। নেক্সট, তাহলে এটার উত্তর এটা হলো। পরেরটা চলো, এই একটা কোশ্চেন বলছে অ্যান ইলেকট্রন মুভস ইন অ্যান ইলেকট্রিক, এটা অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন, অ্যান ইলেকট্রন মুভস ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড উইথ কাইনেটিক এনার্জি 2.5 ইলেকট্রন ভোল্ট, 2.5 ইলেকট্রন ভোল্ট নিয়ে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, এটা মনে রাখবে। কিউভি মানে কোনো ইলেকট্রন যে কাইনেটিক এনার্জি নিয়ে যায় সেইটা ইকুয়ালস টু ওইটাকে যদি আমরা ভি পোটেনশিয়ালের মধ্যে, ভি ভোল্টেজের মধ্যে কিউ চার্জকে রাখি তারও কিন্তু সেম এনার্জি হবে। আবার বলছি, একটা ইলেকট্রনকে, একটা রিলেশন ছিল তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো, একটা চার্জকে, কিউ চার্জকে যদি ভি পোটেনশিয়ালের মধ্যে থাকে তাহলে তার মধ্যে যে কাইনেটিক এনার্জি তৈরি হবে সেটা ইজ ইকুয়াল টু কিউ ভি। অর্থাৎ কিউ চার্জকে যদি ভি ভোল্টেজের মধ্যে রাখি তাহলে এর মধ্যে যে কাইনেটিক এনার্জি জেনারেট হবে সেটা ইজ ইকুয়াল টু কিউ ভি জুল, এটা মনে রাখবে। এবার একটা সম্পর্ক ছিল, আমি ডেরিভেশনটাতে যাচ্ছি না, সম্পর্কটা হচ্ছে এই ক্ষেত্রে ডি ব্রগলির ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু 150/ভি অ্যাংস্ট্রম হয়। তো ডেরিভেশন আমি গেলাম না, আমি জাস্ট বললাম যদি দেখো কোনো একটা চার্জকে একটা সার্টেন পোটেনশিয়ালের মধ্যে রেখে দিয়েছে, দিয়ে জিজ্ঞেস করছে ডি ব্রগলির ওয়েভলেন্থ কত হবে, তো সিম্পল এই ইকুয়েশনটা ইউজ করো, ল্যামডা ইজ ইকুয়াল টু 150/ভি, √150/ভি অ্যাংস্ট্রম, যেখানে ভিটা হচ্ছে যে ভোল্টেজের মধ্যে তুমি চার্জটাকে মানে ইলেকট্রনটাকে রেখেছো, এটা হচ্ছে গল্প। এবার দেখো অঙ্কটা পড়ো, বলছে একটা ইলেকট্রনের তড়িৎ ক্ষেত্রের গতিশক্তি 2 ইলেকট্রন ভোল্ট, মানে চার্জটা বলে দিয়েছে তোমাকে 2.5 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনটা ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে, তো 2.5 ইলেকট্রন ভোল্টটা বসিয়ে দাও। এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু 150/2.5, হিসাব করে দেয় কত আসছে, √150/2.5, 7.74। এটা করলে আসছে তোমার 7.74 অ্যাংস্ট্রম, ঠিক আছে।
7.74 অ্যাংস্ট্রম। তার মানে উত্তর হচ্ছে 7.74 অ্যাংস্ট্রম, মানে ওই রাফলি এটা নিতে পারো। 74 তো মানে এটা নিয়ে নাও, 7.75 এটা নিতে হবে। এটা 7.7 বলেছে, এইগুলো হবে না, ঠিক আছে, এইটা উত্তর, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা ব্যবহার করলে হবে। পরের অঙ্কটা চলো। বলছে ফর দ্য আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস। এই কথাটা বুঝতে হবে। আইসোথার্মাল মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, ডেল্টা টি জিরো। আইসোথার্মাল এক্সপানশনে সিস্টেমের ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ জিরো হয়। কেন হয়? বিকজ ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। মানে কি? অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিটা টেম্পারেচার পরিবর্তিত হলে পরিবর্তিত হয়। আইসোথার্মাল প্রসেসে যেহেতু তাপমাত্রা পরিবর্তিত হয় না, তাহলে ইন্টারনাল এনার্জিরও কোনো পরিবর্তন হবে না। তার মানে ডেল্টা টি জিরো হলে ডেল্টা ইউ জিরো হবে। পরিষ্কার? এবার আমরা কি জানি? ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পিডিভি, এটা আমরা জানি। ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পিডিভি, এটা আমরা জানি। তো আইসোথার্মাল প্রসেসে ডেল্টা ইউটা তো জিরো হয়ে গেল, এটা আমাদের জিরো হলো। ডেল্টা এইচ সমান সমান এটা জিরো হলো। এবার পিডিভিটা কী করে আসে জানো? পিডিভিটা এইভাবে আসে। পিডিভি হচ্ছে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এইটা অ্যাপ্লিকেবল, মানে এটা এইভাবে আসে। জিনিসটা আরেকটু ভালো করে বুঝিয়ে বলি। আমি পিডিভির পোর্শনটা তোমাকে দেখাচ্ছি, এই পিডিভির অংশটা দেখাচ্ছি। পিডিভিটা কী করে এসছে? মনে করো একটা গ্যাস, তার ইনিশিয়াল প্রেশার মনে করো P1, ভলিউম মনে করো V1, এটা ইনিশিয়ালি, ঠিক আছে। আবার পরবর্তীকালে প্রেশারটা মনে করো একই রেখেছি P2, ভলিউমটা মনে করো V2 করেছি। না, প্রেশারটা একই আছে, ভলিউমটা V2 করেছে, এটা 2 নম্বর, ঠিক আছে। তাহলে চেঞ্জ কত হলো? চেঞ্জ কত হলো? P1 V2 মাইনাস P1 V1। P1টা কমন নাও, তার মানে V2 মাইনাস V1। এটাকেই তুমি লিখেছ P1 ডেল্টা ভি বা P ডেল্টা ভি। যদি প্রেশারটাকে P ধরো তাহলে P ডেল্টা ভি, ওই কথাটা আসবে। আমি এটা বলছি, এটা আসবে, ঠিক আছে। তোমরা যারা ভুলে গেছো, ক্লাস 11-এ দেখো এনথ্যালপির এক্সপ্রেশন ছিল, এনথ্যালপির এক্সপ্রেশন ফর আইডিয়াল গ্যাসেস একটা এক্সপ্রেশন ছিল। অর্থাৎ ওখানে দেখবে যেহেতু এটা তাপমাত্রা ফিক্সড, তার মানে বয়েলের সূত্র অনুসারে P1 V1 সমান P2 V2 হওয়া উচিত। অর্থাৎ এই যে ডেল পিভি বা পি ডেল ভি বা ডেল পিভি, এই অংশটা কোনো পরিবর্তন হবে না, কারণ এটা আগেও যা ছিল পরেও সেম থাকছে। আরেকটু সোজা করে বলি, যারা গুলোলে আরেকবার বলছি। যেহেতু আইসোথার্মাল বলেছে, ডেল্টা টি জিরো, পরিষ্কার। ডেল্টা টি জিরো হলে ডেল্টা ইউ জিরো। এখন ডেল্টা এইচটা জিরো হবে কিনা ওটা প্রশ্ন। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পিডিভি, ঠিক আছে। আমি বলছি পিডিভি বা এটাকে আমরা ডেল পিভি লিখছি, এটাকে সহজ করে ডেল পিভি লিখছি, তোমার বুঝতে সুবিধা হবে। ডেল পিভি লিখছি। এই ডেল পিভিটা কী করে আসছে? ডেল পিভিটা হচ্ছে P2 V2 মাইনাস P1 V1 করে আসার কথা। ডেল পিভি কী করে আসে? P2 V2 মাইনাস P1 V1 করে আসার কথা। এখন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা ফিক্স থাকলে বয়েলের সূত্রটা অ্যাপ্লিকেবল। তাপমাত্রা ফিক্স আছে, আইসোথার্মাল তো, তাহলে বয়েলের সূত্রটা অ্যাপ্লিকেবল হয়ে কী হবে? P1 V1 যা, P2 V2 ও তাই, তাহলে P2 V2 মাইনাস P1 হয়ে যায়, ডিফারেন্সটা কত হবে? জিরো হবে। তাহলে এটাও জিরো হয়ে গেল, ডেল্টা ইউও জিরো, তাহলে ডেল্টা এইচের মানটাও জিরো হবে। তার মানে একটা রিভার্সেবল আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশনের ক্ষেত্রে কোনটা ঠিক হবে? দেখো কোনটা ঠিক হতে পারে। ডেল্টা এইচও জিরো, ডেল্টা ইউও জিরো, ডেল্টা টি তো জিরোই, দুটোই জিরো হবে। পরিষ্কার? নেক্সট, পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে অ্যাট রুম টেম্পারেচার HCl ইজ এ গ্যাস হোয়াইল HF ইজ এ লিকুইড। হ্যাঁ, তা তো হবেই। HFগুলোর মধ্যে এরকমভাবে একটা হাইড্রোজেন বন্ডিং থাকে, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। প্রত্যেকটা HF মলিকুলের মধ্যে এরকম একটা ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে। ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকবে,
ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন বন্ডিং হতে গেলে মারাত্মক ইলেকট্রোনেগেটিভ হতে হয়। ক্লোরিন তেমন ইলেকট্রোনেগেটিভ নয়, অর্থাৎ এইচসিএলগুলোর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং থাকে না। ফলে এইচসিএলগুলো ছাড়া থাকা মানে তাদের মধ্যে ইন্টারপার্টিকেল গ্যাপ বেশি, তার মানে এরা বেসিক্যালি গ্যাসিয়াস ফর্মে এক্সিস্ট করছে। আর এইচএফগুলো হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য ওরা একে অপরের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকছে, কাছাকাছি থাকছে, ফলে তারা লিকুইড স্টেটে থাকবে। তাহলে উত্তরটা কী হবে? ডিউ টু স্ট্রং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইন এইচএফ। এইচএফ কেন তোমার লিকুইড? স্ট্রং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য। পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্পিসিস ইজ নট আইসো ইলেকট্রনিক উইথ সিও। আইসো কথাটা মানে সেম, ইলেকট্রনিক মানে সেম ইলেকট্রন, অর্থাৎ সিওর ইলেকট্রনটা কত আগে হিসেব করে নাও। কার্বনের অ্যাটমিক নাম্বার 6 মানে 6টা ইলেকট্রন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 মানে 6 8-এ 14খানা ইলেকট্রন আছে, 14 ইলেকট্রন। এবার দেখো তো এখানে নাইট্রোজেন কত হবে? নাইট্রোজেনের একটা নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, দুটো নাইট্রোজেন মানে 7 × 2 মানে এর 14খানা ইলেকট্রন আছে। কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7, 7 আর 6 13, -1 আছে এখানে একটা, মানে আরেকটা +1 করে দাও, মানে এটাও 14খানা ইলেকট্রন হয়ে গেল। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, আর এখানে +1 মানে একটা ইলেকট্রন চলে গেছে, মানে -1 করো। তাহলে 8 থেকে 1 গেল কত? এখানে এটা হচ্ছে 7, 7 আর 7 যোগ করলে কত আসবে? 14। O2+ ও মানে 8, 8 × 2, দুটো অক্সিজেন 8 × 2 প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, 8 দুগুণে 16, 16 - 1 মানে হচ্ছে 15। খেয়াল করে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রেও 14টা ইলেকট্রন, যেটা কার্বন মনোঅক্সাইডের সেম। CN- ক্ষেত্রেও 14টা ইলেকট্রন, যেটা কার্বন মনোঅক্সাইডের সঙ্গে সেম। NO+-এর ক্ষেত্রেও 14টা ইলেকট্রন এসছে, যেটা কার্বন মনোঅক্সাইডের সঙ্গে সেম। কিন্তু O2+-এর জন্য ইলেকট্রন এসছে 15টা, যেটা কার্বন মনোঅক্সাইডের সঙ্গে সেম নয়। তার মানে অ্যান্সার হচ্ছে এইটা, এটা আইসো ইলেকট্রনিক নয়। পরের পার্টে যাওয়া যাক। सीधी बात नो बकवास। द करेक्ट ऑर्डर ऑफ অ্যাসিডিক ক্যারেক্টার। আচ্ছা, তাকে অ্যাসিডিক ক্যারেক্টার জানতে চেয়েছে। আমরা জানি মেটালের অক্সাইডগুলো বেসিক হয়, আর নন মেটালের অক্সাইডগুলো কী হয়? অ্যাসিডিক হয়। আমরা যদি একটা পিরিয়ড ওয়াইজ লেফট থেকে রাইট আস্তে আস্তে মুভ করি, তাহলে কি হয়? আমাদের নন মেটালিক ক্যারেক্টার বাড়ে, নন মেটালিক ক্যারেক্টার আস্তে আস্তে বাড়বে। নন মেটালিক ক্যারেক্টার বাড়লে কি হবে? অ্যাসিডিক ক্যারেক্টারও বাড়বে, অক্সাইডগুলোর অ্যাসিডিক ক্যারেক্টারও বাড়বে। তাহলে দেখো এখানে যে এলিমেন্টগুলো দেওয়া আছে, ফসফরাস, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এই এলিমেন্টগুলো গ্রুপ নাম্বারটাকে দেখে নাও তো, গ্রুপ নাম্বারগুলো একবার দেখে নাও। ফসফরাস গ্রুপ 15 থেকে বিলং করে, এই বাবাজি গ্রুপ 14 থেকে বিলং করে, ইনি গ্রুপ 13 থেকে বিলং করেন, ইনি গ্রুপ 2 থেকে বিলং করে। এবার লেফট টু রাইট যদি সাজাই, তাহলে ম্যাগনেসিয়াম দেখো একদম লেফটে পড়ছে, ম্যাগনেসিয়াম এই দিকে পড়ছে একদম ম্যাগনেসিয়াম। তারপর 13, মানে ধরো ম্যাগনেসিয়ামটা এরকম জায়গায় ম্যাগনেসিয়াম থাকলে অ্যালুমিনিয়াম এরকম জায়গায় আছে 13, তারপর 14, তার মানে সিলিকন তার পাশের ঘরের লোকজন, তার পাশের লোক হচ্ছে 15 ফসফরাস এখানে। তার মানে লেফট টু রাইট গেলে আম্লিকতা বাড়বে, তার মানে ফসফরাসের যে কম্পাউন্ড হবে মানে যে অক্সাইড হবে সেটা সব থেকে বেশি অ্যাসিডিক হবে, তারপরে সিলিকনের লোকজন হবে, তারপরে এটা হবে। তো খেয়াল করে দেখো ফসফরাস P4O10 এখানে ম্যাক্সিমাম অ্যাসিডিক দেখিয়েছে, তারপরে SiO2 দেখিয়েছে, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে এটা তো বেসিক। তো এইটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এটা বলছে দ্য কমন অক্সিডেশন স্টেট অফ এলিমেন্টাল ল্যান্থ। এটা সবাই জানো, ল্যান্থানাইডের কমন অক্সিডেশন স্টেট হচ্ছে +3। এটা তোমরা সবাই জানো, জাস্ট HS দিয়ে এসছো, সবাই জানো, এটা আর বললাম না। এইটা 31 কোশ্চেনটা দেখো, বলছে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। বলছে কপার 1 ইজ ডায়াম্যাগনেটিক হোয়াইল কপার 2 ইজ প্যারাম্যাগনেটিক। অবভিয়াসলি কপার 1 হচ্ছে ডিটেন সিস্টেম, ডায়াম্যাগনেটিক, সব কটা ইলেকট্রন পেয়ার করা, জোড়া জোড়া করা আছে, ঠিক আছে।
আবার কপার 2 হচ্ছে তোমার, সরি ভুল বললাম, হ্যাঁ কপার 2 হচ্ছে D9 সিস্টেম, মানে একটা আনপেয়ার ইলেকট্রন আছে, সুতরাং এটা প্যারাম্যাগনেটিক। এই কথাটা ঠিক কথা, ঠিক বলিয়াছে। টাইটানিয়াম হেক্সা অ্যাকোয়া 3+, বলছে ইজ কালার্ড। টাইটানিয়ামের অ্যাটমিক নাম্বার কত হচ্ছে বলো? 22, -18, আর 3+ মানে -3 করে দাও, ঠিক আছে। 18 মানে কোর ইলেকট্রন, 18টা ভেতরের ইলেকট্রন বাদ দিয়ে দাও, তাহলে 18 3 21, 22 থেকে 21 বাদ গেলে একটা, অর্থাৎ ডিতে একটা ইলেকট্রন থাকছে। ডিতে তোমরা জানো ডিতে 1 থেকে 9 অবধি ইলেকট্রন থাকলে তারা কালার হবে, আর যদি D0 বা D10 হয় তাহলে কালারলেস হবে, বিকজ এখানে কোনো DD ট্রানজিশন হয় না। তো টাইটানিয়াম হেক্সা অ্যাকোয়া কমপ্লেক্সের D1 কনফিগারেশন আছে, সেই জন্য এটা কালার ঠিকই আছে। এটা কালারলেস বলছে, স্ক্যান্ডিয়াম হেক্সা অ্যাকোয়া এটা কালারলেস বলছে। কেন দেখেছি, স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার 21, 21 - 18, মাথায় 3+ চার্জ বাদ দিয়ে দাও, 18 3 21, তাহলে 21 - 21 = 0। আমি একটু আগে বলেছি ডিতে 0খানা ইলেকট্রন এলে তারা হচ্ছে তোমার কালারলেস হবে। তো সুতরাং এটা কালারলেস, এটা ঠিক কথা বলেছে, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তী কোশ্চেনে দেখো, অপশানটা দেখো কি বলছে। এটা ঠিক, এটা ঠিক। সি এরটা দেখি, আয়োনাইজেশন এনার্জিস অফ 5D এলিমেন্টস আর গ্রেটার দ্যান দোজ অফ 3D অ্যান্ড 4D। হ্যাঁ অবভিয়াসলি 5D যে ইলেকট্রন 3D 4D আর 5D যত নিচের দিকে নামলে কি হয়, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড এফেক্টিভ বাড়ে। 3D 4D 5D এদের পুয়ার শিল্ডিংয়ের জন্য কি হয়, যত 3D সিরিজ থেকে 4D 4D থেকে 5Dতে নামবে এফেক্টিভ নিউক্লিয়ার কার্যকরী নিউক্লিয় আধান বাড়ে। অ্যান্ড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে যেটা হবে সেটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে যাবে। নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে গেলে আয়োনাইজেশন এনার্জি বেড়ে যাবে। অর্থাৎ যত তুমি 3D সিরিজ থেকে 4D 4D থেকে 5D সিরিজে নামবে তত তোমার জেড এফেক্টিভ বাড়বে, আর জেড এফেক্টিভ বাড়লে তার সঙ্গে প্রপোর্শনালভাবে আয়োনাইজেশন এনার্জি বাড়বে। সুতরাং এই স্টেটমেন্ট সঠিক কথাই বলেছে। যেটা মারাত্মকভাবে ডাহা মিথ্যে কথা বলেছে সেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্টস ক্যান নট ফর্ম কমপ্লেক্সেস। এটা কী করে হয় বলো? ট্রানজিশন মেটালের প্রচুর কমপ্লেক্স তুমি জানো, কপার সালফেট, জিঙ্ক ক্লোরাইড, টাইটানিয়াম হেক্সা অ্যাকোয়া কমপ্লেক্স, এগুলো সব কী টাইটানিয়াম হেক্সা অ্যাকোয়া, স্ক্যান্ডিয়াম হেক্সা অ্যাকোয়া কমপ্লেক্স, এটা কোথাকার কমপ্লেক্স? এগুলো তো সব ট্রানজিশন মেটালের কমপ্লেক্স। তাহলে এটা কমপ্লেক্স বানানো সব ভুল কথা, এটা হচ্ছে অ্যান্সার তোমার, ঠিক আছে? কোনটা সঠিক নয় বলেছে এইটা। দ্য কারেক্ট ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমিক নাম্বার 22। তাহলে অ্যাটমিক নাম্বার 22 হলে কীভাবে লিখবো তোমরা সবাই জানো, আর্গন কোর। আর্গন কোর কেন? আর্গনে 18টা ইলেকট্রন চলে গেল, 18 পর চলে গেল 3s 3p অবধি। এখানে আর্গনে ইলেকট্রন বিন্যাসে তোমার একদম 1s2 2s2 থেকে শুরু করে 3p6 অবধি আর্গন লিখে দিলে মানে এই অবধি লিখতে হবে না। আর্গন যেই 18, ধরো কারোর অ্যাটমিক নাম্বার 18-র বেশি আছে, কারোর অ্যাটমিক নাম্বার 18-র বেশি আছে যদি হয়, তাহলে তুমি তার বিন্যাসটা এই 1s2 2s2 2p6 এরমভাবে এত মানে 100 দিনের কাজের টাকার মতো করে খেটে লাভ নেই, ঠিক আছে? তো এক্ষেত্রে যেটা করবে, যদি দেখো কারোর অ্যাটমিক নাম্বার 18-র বেশি আছে, তখন সেক্ষেত্রে প্রথম 18টা এলিমেন্টকে মানে প্রথম 18টা ইলেকট্রনকে আর্গন দিয়ে লিখে দেওয়া যায়। অর্থাৎ আর্গন দিয়ে লেখা মানে তুমি একবারে এর মধ্যে 1s2 থেকে শুরু করে 3p6 অবধি সবকে লিখে ফেলেছো। আর্গন লিখলে মানে 1s2 থেকে শুরু করে 3p6 অবধি লেখা হয়ে গেছে, আর লিখতে হবে না, তুমি তার পরেরটা লেখো। এবার দেখো 3p6-এর পরে কি আছে, 3pর পরে আছে 4s, তারপরে আছে 3d। ইলেকট্রন বিন্যাস থেকে মনে করে দেখো 1s 2s 2p 3s 3p 4s 3d, এরকম ছিল বিন্যাস। ভালো করে দেখো, এইটা ছিল। তা তুমি তো আর্গন লিখেছো মানে তুমি এই অবধি 18খানা ইলেকট্রনকে ভরে ফেলেছো, তারপর নেক্সট কি লিখতে হবে 4s, তারপর 3d লিখতে হবে। তাহলে আর্গনের পরে লিখলাম 4s 3d। এবার দেখো আর্গনের এই অবধি তোমার যদি 22খানা ইলেকট্রন, টোটাল তো 22খানা, অ্যাটমিক নাম্বার 22, টোটাল 22-এর মধ্যে 18টা ইলেকট্রন এই অবধি ভর্তি হয়ে গেছে, তাহলে আর 4টে ইলেকট্রন পড়ে আছে, 4টের মধ্যে 4s-এ 2টো যাবে, 3d-তে 2টো যাবে। তাহলে বিন্যাস কোনটা হবে? 4s to 3d2, এটা কারেক্ট। দেখো কনফিউজ করতে 3d to 4s2 দিয়েছে না, এটা তো সাজিয়ে লেখা, অ্যাকচুয়ালি ইলেকট্রন ভর্তির অর্ডার কিন্তু এইটা, সুতরাং 4s to 3d2 ইজ দ্য কারেক্ট অর্ডার। নেক্সট, এই কোশ্চেনে দেখো এখানে অনেকগুলো অ্যালকোহল দেওয়া রয়েছে, এটা প্রাইমারি অ্যালকোহল, এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়া রয়েছে। বলছে এই অ্যালকোহলগুলোর অনুঘটীয়
কোষীয় নিরুদন বিক্রিয়া মানে ডিহাইড্রেশন রিয়াকশন, ক্যাটালাইজড অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন রিয়াকশন তোমরা করেছো, তোমার ক্লাস 12-এ করেছো, অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছো। মনে করে দেখো কোনো অ্যালকোহল আর ওইচ তাকে তুমি যদি অ্যাসিড দাও, অ্যাসিড দিয়ে ডিহাইড করো, ধরো সালফিউরিক অ্যাসিড দিয়েছো, H2SO4 দিয়েছো, তাহলে অ্যাসিড থেকে একটা H+ নিয়ে নেয়, এই অক্সিজেন একটা অ্যাসিড থেকে H+ নেয়, নিয়ে এটা হয়ে যায় ROH2+, তারপর এই জলটা বেরিয়ে গিয়ে এটা একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, R++ ওয়াটার, একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। সিম্পল অ্যাসিড ডিহাইড্রেশন এইভাবেই হয়। প্রথমে যে অ্যালকোহলের যে OH-টা আছে, অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে ওটা OH2+ হয়ে যায়, OH2+টা বেরিয়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি করে। এখন দেখো যে রিয়াকশান কার্বোক্যাটায়ন তৈরি করার মাধ্যমে এগোয়, সেইখানে যদি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি হয় তাহলে সেই রিয়াকশানের রেট খুব ফাস্টার হবে, খুব দ্রুত গতিতে রিয়াকশানটা হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে এইটা যদি বেরিয়ে যায় তাহলে কেমন কার্বোক্যাটায়ন হবে, একটা 1 ডিগ্রি, দেখো এইটা বেরিয়ে গেল, তার মানে এইটা এইখানে প্লাস চার্জ আসবে। এইখানে এই OH2টা যদি বেরিয়ে যায়, মানে একটা OH2+ হয়ে বেরিয়ে যায়, তাহলে এটা এরকম একটা কার্বোক্যাটায়ন হবে। আর এইটা যদি বেরিয়ে যায় তাহলে এটা দেখো এরকম একটা কার্বোক্যাটায়ন হবে। এবার খেয়াল করে দেখো এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এইটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি বেসিস স্টেপে তাহলে এই ক্ষেত্রে বেশি ফাস্ট রিয়াকশন হবে, অর্থাৎ যে 3 নম্বর স্ট্রাকচারটাতে বেশি ফাস্ট হবে, তারপর 2 নম্বর, তারপরে 1 নম্বরে আসবে। এবার কি বলছে, গতির সঠিক ক্রম দেখো 3 সব থেকে বেশি হবে, 3 2 সরি কম দেখানো আছে না, 3 এটা হবে, সরি ভুল বললাম, এইটা হবে অর্ডার, 3তে সব থেকে বেশি, তারপর 2, তারপর 1, ঠিক আছে, এইটা অর্ডার, মানে 1-এ কম, 1-এর থেকে 2-এ বেশি, 2-এর থেকে 3-তে বেশি, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটাতে চলো, দ্য গ্রুপ আইসোপেন্টাইল। আচ্ছা, আইসো আর নিওর গল্পটা বলে দিই। আইসো মানে হচ্ছে, আইসো গ্রুপ মানে হচ্ছে 1 সাইড চেন বা ব্রাঞ্চ, আর নিও যদি বলে 2টো সাইড চেন হবে, 2 সাইড চেন হবে একটা সেম পয়েন্টে, 2 সাইড চেন হবে একটা সেম কার্বনে, একই কার্বনে 2টো সাইড চেন, এটা নিও বলা হয়, ঠিক আছে। তাহলে যদি আইসোর কথা বলছে, পেন্টাইল মানে মোট 5টা কার্বন থাকবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ সবাই পেন্ট গ্রুপ, পেন্টাইল গ্রুপ। এবার আইসো না নিও সেটা দেখতে হবে। তো খেয়াল করে দেখো, আইসো হতে গেলে একটা সাইড চেন দরকার অ্যাটলিস্ট, তাহলে সেই ক্যাটাগরি থেকে এই ভদ্রলোক বাদ চলে গেল, কারণ এনার কোনো সাইড চেন নেই, আবার এনার আবার 2টো সাইড চেন আছে, তাহলে ইনিও বাদ চলে গেল। তাহলে প্রতিযোগিতা টিকে গেল দুজন, অপশান বি আর সি, এদের মধ্যে কোনটা হবে আইসো। দেখো আইসো পেন্টাইল হতে গেলে যে গ্রুপটা, মানে পেন্টাইল মানে এটা দিয়ে গ্রুপটা লাগবে, কোনোটা রিংয়ের সঙ্গে বা কোনোটা গ্রুপ চেনের সঙ্গে এটা লাগবে। আইসো মানে ধারের কার্বন, একদম লাস্টের দিকে কার্বনের ব্রাঞ্চ হয়ে যাবে, মানে লাস্টের কার্বনটা বাইফারফেক্ট হয়ে যাবে, এই জায়গাটা ভাগ হয়ে যাবে, দেখো লাস্টের দিকটাতে এরকম ওয়াইয়ের মতো করে চিড়ে যাবে, সেটা আইসো গ্রুপ, ঠিক আছে। এটা নয়, লাস্ট কার্বনে নয়, এটা ওয়াইয়ের মতো, ওয়াইয়ের একটা পা বড় হয়ে গেছে, একটা পা ছোটো, হ্যাঁ, মানে ওয়াইয়ের মতো করে ভাঙবে, দেখো এই ওয়াইটা ভালো, এবং ওয়াইয়ের মতো করে ভেঙে যাবে লাস্ট প্রান্তটা, ঠিক আছে। তো সেইটা হচ্ছে তোমার আইসো গ্রুপ, মনে রাখার সুবিধার জন্য বললাম। নেক্সট, তাহলে অপশান হচ্ছে এইটা, এখানে অপশান বি, ঠিক আছে, এটা বি। নেক্সট, দ্য অর্ডার অফ বয়লিং পয়েন্ট অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস আর। বয়লিং পয়েন্টের ক্ষেত্রে একটা গল্প আছে ভালো, বয়লিং পয়েন্টের ক্ষেত্রে একটা খুব ভালো গল্প আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং দিয়ে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট তুমি বলতে পারো, কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যালকোহলগুলো যখন সাইজ অনেক বড় হয়ে যায় তখন হাইড্রোজেন বন্ডিংটা প্রিভেলিং ফ্যাক্টর না থাকে না, অনেক বড় হয়ে গেলে তখন কিন্তু আমাকে ওই ভ্যান ডার ওয়ালস ফোর্স দেখতে হবে, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, এগুলো সবই মোটামুটি 4টে কার্বনের বেশি আছে। তো এখানে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক যেটা হচ্ছে বয়লিং পয়েন্ট প্রপোর্শনাল টু তোমার এটা হবে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ডিপেন্ড করে সারফেস এরিয়ার উপরে, সারফেস এরিয়ার উপরে। এখন দেখো এইখানে দেখো তুমি দেখতে পাচ্ছ সারফেস এরিয়া সব থেকে বেশি আছে, স্ট্রেট চেন মানে সারফেস এরিয়া বেশি। এইখানে একটু ব্রাঞ্চ হচ্ছে, ভালো করে দেখো, একটু কার্ভ হচ্ছে, একটা ব্রাঞ্চ হচ্ছে এই জায়গাটাতে, একটু সারফেস এরিয়া কমছে, এই জায়গাটাতে আর একটু বেশি কার্ভ নেচার নিয়েছে, তাহলে এখানে সারফেস এরিয়া আরও কমছে। অর্থাৎ যত বেশি ব্রাঞ্চিং হবে তত সারফেস এরিয়া কমবে, আর সারফেস এরিয়া কমলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে, আর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কমলে বয়লিং পয়েন্টটা কমে যাবে।
অর্থাৎ এটার বয়লিং পয়েন্ট সব থেকে কম হবে, এটা সব থেকে কম হবে, ঠিক আছে, আর এটার বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হবে, আর এটার কিন্তু মডারেট বা মাঝখানে হবে, মডারেট হবে। তাই অ্যান্সারে কি হওয়া উচিত, বয়লিং পয়েন্টের স্ফুটনাঙ্কের ক্রম বলেছে, তাহলে ক্রম হবে 1-এর সব থেকে বেশি, তারপর 2, তারপর 3, এইটা। নেক্সট, এবার ধরো ক্যাটাগরি 2-তে চলে এসেছি, 36 থেকে 40 আর 5টা কোশ্চেন আছে এখানে। ক্যাটাগরি 2-তে চলে এসেছি। ক্যাটাগরি 2-তে কিন্তু তোমার 5টা কোশ্চেন আছে, প্রতিটা কোশ্চেনের মার্কস 2, আর কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং এটা মাল্টিপল কারেক্ট অপশান, MCO আছে, মাল্টিপল কারেক্ট অপশান। তুমি যদি যতগুলো কারেক্ট আছে ততগুলোই মার্ক করো, তাহলে 2 পাবে। যতগুলো কারেক্ট আছে তার মধ্যে 2টো মার্ক করেছো, তাহলে নাম্বারটা কীভাবে হবে তোমার, 2 ইন্টু নাম্বার অফ কারেক্ট বাই টোটাল কারেক্ট, এইভাবে হবে। আর তুমি যদি 3টে কারেক্ট আছে, তুমি 2টো মার্ক করেছো আর একটা ভুলকেও মার্ক করে দিয়েছো, বা এখানে আরেকটা মার্ক করে একটা, মানে কোনোভাবে যদি একটা ভুল অপশানকে মার্ক করে দিয়ে থাকো, তাহলে তুমি 0 পাবে, ঠিক আছে। তো চলো এটা মাথায় নিয়ে করা যাক কাজ। দেখো বলছে 1 মোর অপশানস আর কারেক্ট, বলেই দিয়েছে 1 মোর অপশানস আর নো নেগেটিভ মার্কিং। এটা দেখো এটা বেঞ্জিন ভেবো না, এটা একটা ইন, হ্যাঁ একটা ইন থেকে, আর এটা হচ্ছে একটা ইপক্সাইড, এটা ইপক্সাইড যৌগ বলে, বা অক্সিডেন্ট বলে অ্যাকচুয়ালি, ইপক্সাইড যৌগ। তো ইপক্সাইডেশন যেটার জন্য হয় সেটা হচ্ছে পার অ্যাসিড লাগে, হ্যাঁ পার অ্যাসিড লাগে। ইপক্সাইডেশন করতে গেলে পার অ্যাসিড লাগে, বা তোমার ওই সিলভার অক্সাইড Ag2O দিয়ে করা যেতে পারে। মোটামুটি একটা নেসেন্ট অক্সিজেন দরকার, এবং সেটা কোথায় কোথা থেকে পাওয়া যায় ওকে দেখতে থাকো। এগুলো তোমরা খুব কম জানো। দেখো পার বেঞ্জয়িক অ্যাসিড, মেটাক্লোরো পার বেঞ্জয়িক অ্যাসিড, এটা একটা পার অ্যাসিড আছে, বুঝতেই পারছো। এটা H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা দিয়েও হবে। আর পারক্সি বেঞ্জয়িক অ্যাসিড, দেখো এখানেও পারক্সি গল্প আছে, মানে মোটামুটি পার অ্যাসিড লাগবে, পারক্সি অ্যাসিড লাগবে, ঠিক আছে। এই 3টে BCD, এই 3টে অপশান কারেক্ট, ঠিক আছে। পরেরটা, কনসিডার দ্য ফলোয়িং আয়োনাইজেশন স্টেপ। ম্যাগনেসিয়াম থেকে, মানে মেটাল থেকে M+ হয়েছে, এবং তাতে এনার্জি রেখেছে 100 ইলেকট্রন ভোল্ট, মানে আয়োনাইজেশন এনার্জি IE1, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি এত। সেকেন্ড বার আবার যখন এখান থেকে ইলেকট্রনটা আরেকটা ইলেকট্রন বের করা হয়েছে, তখন এনার্জি রেখেছে 250 ইলেকট্রন ভোল্ট, মানে এটা হচ্ছে তোমার সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি IE2। তো দেখে নাও কোথায় বলছে, IE1 100 আর IE2 250 হবে, কোথায় লেখা আছে দেখো, এই দেখো IE2 অফ ম্যাগনেসিয়াম 250, এটা কারেক্ট অপশন। IE1 অফ ম্যাগনেসিয়াম 150 ভোল্ট, এটা ভুল, 150 না, এটা 100। IE2 অফ ম্যাগনেসিয়াম 150 না, এটাও ভুল, IE2 তো 250। IE1 মানে ফার্স্ট অ্যান্সার 100, এটা কারেক্ট। এখানে দুটো অপশন কারেক্ট, A অ্যান্ড D কারেক্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কনসেন্ট্রেশন টার্ম ইজ ইন্ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। দেখো যে সমস্ত টার্মের মধ্যে ভলিউম কথাটা ঢুকে রয়েছে তারা মোটামুটি তাপমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ ভলিউম ডিপেন্ডেন্ট যেগুলো সেইগুলো তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্টও হবে, রাইট। তাহলে ভলিউম, তাহলে নর্মালিটির ফর্মুলা মনে করে দেখো, নর্মালিটি তোমাদের মনে থাকে যে গ্রাম ইকুইভ্যালেন্ট ভলিউম ইন লিটার, বা মনে করে দেখো E2 বাই, যাদের মনে আছে ফর্মুলা, মনে না থাকলে আর কিছু করার নেই। নর্মালিটির ফর্মুলা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, রাইট। তা বুঝতেই পারছো এখানে একটা ভলিউম টার্ম আছে, তার নর্মালিটি তাপমাত্রার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ এটা ডিপেন্ড করবে এটা, তাহলে এটা বাদ, এটা নেওয়া যাবে না। মোলারিটির ফর্মুলা খেয়াল করে থাকে, M ইজ ইকুয়াল টু কী ছিল, W2/M2 ইন্টু 1000/VML ছিল, মানে এখানে একটা ভলিউম টার্ম আছে, তার মানে এটাও অ্যান্সার নয়। মোল ফ্র্যাকশন কী ছিল, হ্যাঁ মোল ফ্র্যাকশনটা হতে পারে, মোল ফ্র্যাকশন হচ্ছে তোমার x2 ইজ ইকুয়াল টু N2/N1 + N2, মানে এখানে কোনো দেখো ভলিউম টার্ম নেই,
মোল ফ্র্যাকশন x1 মানে হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন, x2 মানে সলিউটের মোল ফ্র্যাকশন, এটা মানে হচ্ছে n1/n1 + n2। তো এটার কোনো ভলিউম টার্ম নেই, তাহলে এটা মোল ফ্র্যাকশনটা অ্যান্সার হতে পারে। মোলালিটির ফর্মুলাটা খেয়াল করে দেখো, মোলালিটি স্মল m ইজ ইকুয়াল টু W2/m2 ইন্টু 1000/W1 ইন গ্রাম। মানে দেখো এখানে কোনো ভলিউম টার্ম নেই, তাহলে অ্যান্সার হচ্ছে দুটো, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। নেক্সট, অ্যামং দ্য ফলোয়িং এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস আর, এক্সটেন্সিভ মানে হচ্ছে মাস ডিপেন্ডেন্ট, যেগুলো ভরের উপর নির্ভর করে, ভারের উপর নির্ভর করে, ঠিক আছে, মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি। তো দেখো ডেন্সিটি মাসের উপর ডিপেন্ড করে না, এটা নয়, সুতরাং এটা ইন্টেন্সিভ প্রপার্টি। থার্মোডাইনামিক্স বেসিক যারা পড়ে তারা সবাই জানো। এনথ্যালপি মাস ডিপেন্ডেন্ট, বিকজ এনথ্যালপি H ইজ ইকুয়াল টু U প্লাস PV। তো ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, এটাও মাসের উপর ডিপেন্ড করে, আর প্রেসার ভলিউমও মাসের উপর ডিপেন্ড করে। সো এইচ এনথ্যালপি এটা মাস ডিপেন্ডেন্ট, এটা অ্যান্সার, এটা হবে। ইন্টারনাল এনার্জি ই দিয়ে বলেছে, হ্যাঁ এটাও মাস ডিপেন্ডেন্ট। দেখো 1 কেজি কয়লা পোড়ালে যদি তুমি 10 কিলো যদি এনার্জি পাও, তাহলে 10 কিলো কয়লা পোড়ালে আরও 10 গুণ এনার্জি পাবে, অর্থাৎ মাস বাড়ালে এনার্জিও বাড়বে, সুতরাং এটাও অ্যান্সার। আর ভলিউমও মাস ডিপেন্ডেন্ট, তুমি ভালো করে ভাবো, যত ভলিউম বাড়বে তত মাসও বাড়বে, বা মাস বাড়লে ভলিউম বাই ডিফল্ট বাড়বে, তো সেটাও একটা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল। তারপরে এইখানে অপশান আছে এইটা, এখানে 3টে কারেক্ট আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এইটা, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্ট ক্যান কনভার্ট বেনজিন টু বেঞ্জালডিহাইড। দেখো এই যে CH3CN এটা দিলে কি হবে? তো CH3CN এর গল্পটা হচ্ছে এরকম, CH3C∼n, তুমি যখন ওকে HCl দেবে তখন এটা কীরকম হবে, HCl দিলে যেটা হবে সেটা হচ্ছে, আমি একবারই দেখাচ্ছি, জাস্ট মেকানিজম দেখানোটা এখানে উদ্দেশ্য নয়। C∼n এখানে প্লাস, এখানে H হবে, আর বেনজিন এখানে অ্যাটাক করবে, ইলেকট্রোফিলিক অ্যাটাক করে, তাহলে প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে এইটা একটা তৈরি হবে, C∼NH আর এখানে CH3। এখন এইটাকে হাইড্রোলাইসিস করলে যেটা হবে, এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, জল দিয়ে যদি হাইড্রোলাইসিস করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বেনজিন রিং, সরি যেটা পাবো সেটা হচ্ছে বেনজিন রিং, এটা হবে কিটোন হয়ে যাবে। মানে এই অপশানটাতে এই রিয়েজেন্টগুলো ব্যবহার করলে হচ্ছে, তো ফলোয়িং রিয়েজেন্ট ক্যান কনভার্ট বেনজিন টু বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড তো হলো না, এটা আমাদের হলো, এটা বেঞ্জোফেনল হয়ে গেল, ঠিক আছে, এটা হলো না, যাই হোক। পরের অপশানে দেখি, পরেরটা কী বলছে, এটা তো জানোই, গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সিনথেসিস, তো এটা হবে কারেক্ট, এটা হবে না। আচ্ছা, FeBr2 ব্যাপারটা একটু বুঝিয়ে দিতাম কীরকম হবে, এটা অনেকে হয়তো বুঝতে পারে না, বা এটা অনেকে লাগায় না, এটা একটু বলে দিচ্ছি। এটা মাল্টিপল কাটে অনেকেই ভুল করেছে, অনেকে শুধু এইটাই দাগিয়েছিল আর চিনতে পারেনি বলে বাকি, এটা তো হবে না, আর চিনতে পারেনি বলে করেনি অনেকে, আমি ম্যাক্সিমাম কিছু শুনলাম সবাই একটাই দাগিয়েছে। তো এটা আরেকটা অপশান হয়, এটা হবে, আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে। ধরো বেনজিন রিং আছে, তুমি Fe+Br2 দিয়েছো, FeBr2 দিয়েছো, তাহলে ব্রোমিনেশন হবে, ব্রোমিন ঢুকলো একটা, এখানে লুইস অ্যাসিডের প্রেজেন্সে ব্রোমিন ঢুকলো। এবার তুমি ম্যাগনেসিয়াম ইথার দিয়েছো, তাহলে গ্রিগনাট হবে, ম্যাগনেসিয়াম ইথার দিলে গ্রিগনাট হবে, তাহলে এটা হবে তোমার MgBr হবে, হলো। এইবার তুমি এখানে দিয়েছো, এইটা দিয়েছো, কি দিয়েছো এখানে, HCOC2H5 OC2H5 OC2H5 যেটা দেওয়া আছে, দেখো HCOC2H5 তিনটে দেওয়া আছে, OC2H5 এটা দিলাম। এইবার কি হবে, এই যে গ্রিগনাটের ম্যাগনেসিয়ামের সঙ্গে যে কার্বনটা লেগে থাকে, এই যে কার্বন, এটা নেগেটিভলি চার্জ থাকে, এইটা গিয়ে না অ্যাটাক করবে এখানে, আর একটাকে বের করে দেবে এরকম, এটা এই একটা OC2H5 গ্রুপ, এগুলো ভালো লিভিং গ্রুপ, এটাকে বের করে দেবে। বের করে দেওয়ার পর স্ট্রাকচারটা যেটা হবে সেটা হচ্ছে এরকম, দেখো বেনজিন রিং, তার সঙ্গে এই কার্বনটা জুড়ছে, একটা H থাকছে, আর এই দুটো পড়ে থাকছে, তাই না, OC2H5 OC2H5 এটা থাকছে, ঠিক আছে।
এইবার যেটা হচ্ছে দেখো খেয়াল করে, যেটা করতে হবে সেটা হচ্ছে এবার হাইড্রোলাইসিস করতে, দেখো লাস্টে হাইড্রোলাইসিস দেওয়া হচ্ছে, যে হাইড্রোলাইসিস। তো হাইড্রোলাইসিস সিম্পল, এইচ আর ওইচ দিয়ে বন্ডটাকে ভেঙে দাও, এইচ আর ওইচ দিয়ে বন্ডটাকে ভেঙে দাও, তাহলে এটা আলাদা হয়ে গেল। এইবার এটা কি তৈরি হচ্ছে বলো তো, এটা তৈরি হচ্ছে এরকম দেখতে হচ্ছে, এটাকে আমি ওপরে লিখছি, এটাকে আমি এখানে লিখছি, এইটা তৈরি হচ্ছে তোমার এরকম জিনিস দেখতে, দেখো সি একটা এইচ তার সঙ্গে দুটো ওইচ, দুটো ওইচ, একই কার্বনে দুটো ওইচ স্টেবল নয়, তাহলে এখান থেকে এক মলিকুল ওয়াটার বের করে দাও, তাহলে এক মলিকুল ওয়াটার বের করে দিলে এই বন্ডটাকে এখানে ঘুরিয়ে দাও না, দিলে তুমি যেটা পাবে পিএইচ সি এইচ ডবল বন্ড অক্সিজেন। অর্থাৎ এইটা দিয়েও কিন্তু তোমার বেনজালডিহাইড বানানো সম্ভব, ঠিক আছে। তাহলে এখানে কটা অপশন কারেক্ট, এইটা কারেক্ট, এটা কারেক্ট। এটাতে কিটোন হবে কিন্তু বেনজালডিহাইড হবে না। ও সবকটা হয়ে গেল, বাহ, বাদ গেল কিছু, বাদ গেল কিছু, 40, ও সবগুলোই হয়ে গেছে। যাই হোক, তো জেনপাস 2024 কেমিস্ট্রি পেপারটা সলভ করলাম। তোমার যদি ভালো লাগে, যদি প্রয়োজন থাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি 2023-22 পরপর সলিউশনগুলো নিয়ে আসবো এবং বেশ কিছু প্র্যাকটিস সেট আমি তোমাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসবো। থ্যাংক ইউ।